13-14 বছরের একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে। প্রথমে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে অপারেশনটা কতটা গুরুতর। অনেকগুলো রোগের উপসর্গকে মানুষ কিন্তু পাইলস হিসেবে প্রেজেন্ট করে এসে বলে আমার পাইলস হয়েছে। কোনো লক্ষণ দেখে কি বোঝা যায় যে ক্যান্সার হতে পারে? পেটের এদিক দিয়ে একটা পায়খানা রাস্তা পার্মানেন্ট করে দেয় সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য। ভর্তি হলো ততক্ষণে অনেক রাত্র এবং স্যার আপনি পরীক্ষা করেই দেখলেন যে তার স্কিনটা ফেটে গেছিল এবং পেট ভর্তি রক্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর ডেস্কের আরেকটি পর্বে। আজ থাকছে আধুনিক ল্যাপারোস্কোপিক পদ্ধতির প্রয়োগ, ক্যান্সার চিকিৎসার চ্যালেঞ্জ এবং কোলোরেক্টাল সার্জারির নানা দিক। আমি আপনাদের সঙ্গে আছি ডক্টর সিদ্ধার্থ মজুমদার এবং আজকে আমাদের সঙ্গে আছেন একজন দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসক, কোলোরেক্টাল এবং জেনারেল সার্জন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আঁশ জাতীয় খাবার নিয়ে অনেকে কথা বলেন যে আঁশ জাতীয় খাবার খুব ভালো। এটা আসলে কেন ভালো আঁশ জাতীয় খাবার খাওয়া? আঁশ জাতীয় খাবারের মধ্যে অনেকগুলো গুণ থাকে। এক হচ্ছে যে আসলে আপনি তো সবাই তো চায় সুস্থ থাকতে। সুস্থ থাকার জন্য কী কী দরকার? একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল বলি আমরা। হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন ধর আপনি এক্সারসাইজ করলেন, অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি ফুড হ্যাবিট হতে হবে আপনার। তারপরে আপনাকে আপনার ঠিকমতো ঘুমের দরকার আছে। তো এই যে হেলদি খাবারের মধ্যে যেটা পড়ে, সেই হেলদি খাবারের মধ্যে একটা হচ্ছে আপনাকে আঁশযুক্ত খাবার, একটা হচ্ছে ভালো খাবার, একটা হচ্ছে খারাপ খাবার। ভালো খাবারের মধ্যে আঁশযুক্ত খাবার। এই আঁশযুক্ত খাবারটা হয় কি আমাদের পেটকে ক্লিয়ার করে ফেলে। আচ্ছা, দেখবেন যে সবাই কোষ্ঠকাঠিন্য হলে বলে যে একটু ফাইবার খান, শাকসবজি খান। তার মানে শাকসবজি খেলেন, ভেজিটেবলস খেলেন, ফ্রুটস খেলেন, বাদাম খেলেন, নাটস খেলেন, এগুলি হয় কি আপনার পেটের ভিতরে কোনো কার্সিনোজেন, যেগুলি সব ময়লাগুলো ক্যান্সার তৈরি করে, সেগুলি তাড়াতাড়ি ওয়াশ আউট করে ফেলে। হ্যাঁ, প্লাস হিসাবে নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে এই আঁশ জাতীয় খাবার আমরা তো দেখি না, আমরা তো মনে করি যে আমাদের তো পরিষ্কার, কোনো জীবাণু নেই। আমাদের শরীরে কিন্তু বিশেষ করে বৃহদান্ত্রের মধ্যে অনেক জীবাণু আছে। ইভেন বলা হয় যে আমাদের শরীরে যত কোষ সংখ্যা তার চেয়ে বেশি সংখ্যা পরিমাণে ট্রিলিয়ন অফ অর্গানিজম আছে। সে অর্গানিজম কী করে? আমাদের শরীরের জন্য এগুলি ফ্রেন্ডলি কিছু অর্গানিজম আছে, আর কিছু হচ্ছে আমাদের জন্য শত্রু হিসাবে থাকে। তো এদের একটা ব্যালেন্স থাকে নাড়িভুড়ির মধ্যে। ফাইবার জাতীয় খাবার খেলে হয় কি, যারা আমাদের ফ্রেন্ডলি অর্গানিজমগুলো আছে তারা কিন্তু ওই ফাইবার হচ্ছে তাদের খাবার। তাহলে ফ্রেন্ডলি অর্গানিজমগুলো খেলে আমাদের যেমন বাইরের স্বাস্থ্য সুন্দর, ভিতরে নাড়িভুড়ির স্বাস্থ্যটাকে সে মেনটেন করে, কিন্তু এই ফাইবার জাতীয় খাবার সেই মাধ্যমে আমাদের সে ফ্রেন্ডলি আমাদের এই অর্গানিজমগুলো। সেই অর্গানিজমগুলো যদি ব্যালেন্স ঠিক থাকে, সেই অর্গানিজমগুলো আমাদের নাড়িভুড়ির কিন্তু কোষগুলো 24 ঘন্টার মধ্যে কিন্তু শেড হয়, নতুন আবার তৈরি হয়। এত ঘন ঘন কিন্তু খুব কম কোষে কিন্তু শেড হচ্ছে, তৈরি হচ্ছে। তাহলে এই ক্যান্সারটা কখন হয় মানুষের? যখন এই শেড হওয়া এবং নতুন তৈরি হওয়ার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। শেড হওয়ার চাইতে শেড হচ্ছে ঠিকই, কিন্তু নতুন তৈরি করতে গিয়ে যদি অ্যাবনর্মাল কিছু তৈরি হয়ে যায়, সেটাই কিন্তু ক্যান্সার। এই অ্যাবনর্মাল কিছু যেন তৈরি হতে না পারে, তাহলে ওই আমাদের মাইক্রোবসগুলি যেগুলি ফ্রেন্ডলি অর্গানিজম, সেগুলির ব্যালেন্স থাকা খুব জরুরি। সুতরাং আঁশ জাতীয় খাবার হচ্ছে সে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়ার আমাদের একমাত্র খাবার। সেগুলি আমাদের শরীরের ভিতরে ক্যান্সার তৈরি হতে দেয় না। এছাড়া এই আঁশ জাতীয় খাবার থেকে শর্ট চেন কিছু ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড কিন্তু অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে। সুতরাং আঁশযুক্ত খাবার ডেফিনেটলি বলা হয় যে 30-40% আপনার ক্যান্সার হওয়ার প্রবণতা কমিয়ে দিবে। অসাধারণ একটা তথ্য পেলাম। আসলে সবাই বলে যে শাকসবজি খাও, শাকসবজি খাও। সবাই কেন খেতে হবে এটা আজকে আরো ডিটেলে শুনলাম। এবার নিশ্চয়ই যারা শুনছেন দর্শকরা নিশ্চয়ই শাকসবজি আরো বেশি করে খাবেন। আপনি যদি আরেকটা কথা বলেন স্যার, যে ধূমপান বা অ্যালকোহল গ্রহণ, এটা আমরা সবাই বলি যে এটা খারাপ, এটা খারাপ, তারপরও খাচ্ছে। যদি একজন আসলে চিকিৎসক বলেন যেটা আসলে খাওয়া উচিত না, এটা খেলে আসলে কী কী ঝুঁকি বাড়ে, তাহলে আমার মনে হয় যারা এটা খাচ্ছেন তারা তা থেকে একটু হলেও হয়তো বিরত থাকার চেষ্টা করবেন। আপনি যদি একটু এটার খারাপ দিকগুলো বলেন। ধূমপানের মধ্যে যে কেমিক্যালগুলো তৈরি হয়, নিকোটিন ছাড়া অন্যান্যগুলো, এগুলিও কিন্তু আসলে কার্সিনোজেন। এগুলিও কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের ডিএনএকে ড্যামেজ করে, জিনকে ডিস্ট্রয় করে। আমাদের ফ্রেন্ডলি যে জিন আছে সেগুলিকেও কিন্তু, যেমন ধরেন যে বলা হয় যে টিউমার সাপ্রেসর কিছু জিন আছে, যে জিনগুলো থাকলে আমাদের বডিতে টিউমারটা হবে না, সাপ্রেস করে রাখে। তারা করে কি টিউমার সাপ্রেসর জিনকেও অ্যাটাক করে, যার জন্য এই
অ্যালকোহলের নিকোটিন বা কেমিক্যালস দিয়ে এই যে ধোঁয়ার সাথে যে কেমিক্যালসগুলো দেয় সেগুলি আমাদের যেসব কেমিক্যালস আল্লাহ তাআলা দিয়েছেন, যেসব জিন আমাদের বডিকে ক্যান্সার মুক্ত রাখার জন্য সেই জিনগুলো ডিস্ট্রয় করছে, আর যেগুলি ক্যান্সার হওয়ার জন্য সেই জিনগুলিকে তৈরি করছে। নর্মাল জিনগুলিকে নষ্ট করে দিয়ে ক্যান্সার করছে, প্রোটেক্টিভ জিনগুলিকে নষ্ট করে দিয়ে ক্যান্সার প্রতিরোধটাকে ঠেকিয়ে দিচ্ছে। তার মানে ধূমপান তো অনেক দুই দিক, ডাবল এজ সোর্ড আর কি, দুই দিক দিয়ে কাটে। এক হচ্ছে আমাদের বডির নর্মাল জিনগুলোকে ডিস্ট্রয় করে সে অ্যাবনর্মাল জিন তৈরি করার সুযোগ করে দিচ্ছে, আবার আমাদের যেগুলি ফ্রেন্ড জিন আছে যেগুলি আমাদের ক্যান্সার প্রতিরোধ করে তাদেরকেও ধ্বংস করে দিচ্ছে। আমি নিশ্চিত আপনার কথা শোনার পরে যারা কনজিউমার আছেন তারা হয়তো কিছুটা হলেও বোঝার চেষ্টা করবে যেটা শরীরের জন্য। তারা শুনবেন কিনা জানি না, অনেক রোগীকে আমরা অপারেশনের আগে বলি স্মোকিং করেন, বলে যে হ্যাঁ করি। আমি বলি আমি তো আপনাকে বলতে পারবো না যে বন্ধ করে দিবেন, কারণ এটা আসলে বলেও কিন্তু বন্ধ করানো যায় না। শুধু বলি যে আপনি অন্তত 24 ঘন্টা 48 ঘন্টা খাবেন না, কারণ দেখা যায় এই স্মোকিংয়ের জন্য যে নিকোটিনটা এটা আমাদের বডির মধ্যে, এছাড়া কার্বন মনোক্সাইড তৈরি হয় যেটা আমাদের হিমোগ্লোবিন, রক্ত বহন করা, অক্সিজেন ক্যারি করার যে জিনিসটা, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি কমিয়ে দেয়। যার জন্য 24 ঘন্টা 48 ঘন্টা যদি স্মোকিংটা বন্ধ রাখে তাহলে অপারেশন পিরিয়ডটা অন্তত আমাদের ক্যান্সার থেকে স্মোকিংয়ের হ্যাজার্ডটা থেকে মুক্তি পাই আমরা। কিন্তু লং টার্ম যে ইফেক্ট আপনার স্মোকিংয়ের জন্য বলা হয়, যারা স্মোকার তাদের কিন্তু ক্যান্সার হওয়ার যেমন সম্ভাবনা বেশি, ক্যান্সার চিকিৎসা করার পরেও তাদের আবার রিকারেন্স, পুনরায় ক্যান্সার আসারও কিন্তু চান্স বেশি। এবং আজকাল যে আর্লি এজে ক্যান্সার হওয়ার একটা কারণ কিন্তু এই ধূমপান করলে কিন্তু আর্লি এজেও ক্যান্সার হয়। আচ্ছা, আপনি ওই যে অপারেশনের কথা বলছিলেন, ওই জায়গাতে আমার একটু জানার ইচ্ছা, রোগী তো আসলে যে কোনো কাটাছেঁড়ার ব্যাপারে খুব ভয় পায়, তো এই রোগীকে স্যার কি বলে ম্যানেজ করেন যে অপারেশনের আগে মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নিতে বলেন তাকে? আমি তো জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে একটা লোক রাস্তায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি অপারেশন থিয়েটারে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকবো, রুগীর কাছে তো ছুরি, তাই না? তা আমি বলি যে মনে করি নিজে রুগীকে যদি আমি কনফিডেন্সে না নিয়ে আসতে পারি তাহলে তো সে রাজি হবে না। একজন সার্জনের কাছে যখনই মানুষ আসবে, যখন সে পুরোপুরি রিলাই করতে পারবে, তার মেন্টালি সে ডিপেন্ডেন্ট হতে পারবে, তখনই সে সার্জারি করতে তার প্রতি রাজি হয়। এর মধ্যে অনেকগুলি জিনিস থাকে, মানুষ হয়তো শুনে আসে যে তার কোনো পরিচিত কেউ অপারেশন করেছে, তারপরেও তো সবাই ভয় থাকে। আমি অপারেশনকে ভয় পাই, অপারেশনের ভয় পাই, কাটা চিরা তারা মনে করে অজ্ঞানকে ভয় পায়, তারপরে কাটা চিরা করলে শুকাবে কিনা, ইনফেকশন হবে কিনা, এইসব ভয় পায়, তবে জ্ঞান ফিরে আসবে কিনা। তা আমরা তাদেরকে আশ্বস্ত করি যে না, আপনাকে শুধু আমরা একটা সুই দিব, ওইখানে মেডিসিন দিব, ঘুমিয়ে যাবেন, এটা আপনার অপারেশন শেষ। অপারেশনের পরে ক্ষেত্র বিশেষে আপনি কয়েক ঘন্টা পরে খেতে পারবেন, কয়েকদিন পরে খেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। যদিও অনেকগুলি জিনিসেই কিন্তু আছে, এই পৃথিবীতে কিন্তু কোনো জিনিসেই মানে পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছুরই নাই, তাই না? এমন কিছু নাই যে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মেডিসিনের যেরকম আছে, ঔষধের যেরকম আছে, অপারেশনের আছে, রোগেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সবগুলো কিন্তু যে হবেই তা না। এবং আমরা যদি সবগুলি মানুষকে বলতে থাকি রুগীকে, তাহলে তো ভীত যারা তারা ভয় পেয়ে যায়, আর যারা ভয় না পায় তাদেরকে আমরা সবগুলি এক্সপ্লেইন করি যে না, আপনার এটা হতে পারে এবং এটাকে ট্যাকেল করার জন্য, সমাধানের জন্য আমাদের এই ব্যবস্থা আছে। তখন মানুষ বুঝে ফেলে না, ঠিক আছে, যাই হোক, আলটিমেটলি আই উইল বি সেভ, তখন মানুষ রাজি হয়। সেদিন আপনার চেম্বারে দেখছিলাম একটা পেশেন্টকে, আপনি বলছিলেন সেই পেশেন্টটা পেটে অনেক দিন ধরে ব্যথা, কিছুতেই ভালো হচ্ছিল না, তো আপনি দেখে থেকে বললেন একটু হাসেন, আপনি তো ঠিক হয়ে যাবেন, একটু হাসেন। পরে দেখলাম রুগীটা হাসলো, মানে সে কিন্তু হচ্ছে কি, এবং স্যার আমি অবাক লাগবে না, এবং হচ্ছে কি উনি আপনার কাছ থেকে যাবার পরে টেস্ট করার পরেই সে অনেকটা সুস্থ, মানে এটা কিন্তু কনফিডেন্সের উপরে সে নিজেকে নিজে মনে হচ্ছে আসলে সুস্থ। তো এই বিশ্বাসটা আসলে ডক্টররা ছড়িয়ে দেওয়া একটা ব্যাপার, একটা আসলে গুণ থাকা দরকার। তো সেই জায়গা থেকে আমি যদি একটু বলি যে আপনি তো একজন প্রফেসর, নতুন একজন চিকিৎসক যদি আপনার সামনে এসে বসেন, আপনি তাকে আসলে কি পরামর্শ দেন? পরামর্শ এত সব বিষয়, পুরো বিষয় না, আপনি মানে এক রোগী দেখার ক্ষেত্রে আমি আসলে পরামর্শটা চাই যে আজকাল কিন্তু যে অনেক ডাক্তার রোগীর সাথে খুব একটা ভালো ব্যবহার করতে চান না, বা সময়ের স্বল্পতা থাকে। স্যার আমরা তো চাই যে নতুন চিকিৎসক যারা আছে আমরা আসলে রোগীদের সাথে খুব ভালো ব্যবহার করতে চাই। আপনি নিজেই আমি দেখছি যে অসম্ভব চমৎকার ব্যবহার করেন। আপনি যদি একটু বলেন যে নতুন যারা চিকিৎসক হচ্ছে, একদমই নতুন, তাদের জন্য এই ব্যাপারে যদি কোনো পরামর্শ দেন। আমি একটা জিনিস আমি বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে
অনেকে বলেন যে ওই চিকিৎসক খুব কড়া, কিন্তু তার কাছে কিন্তু রুগীরা যায়। তো কড়া, কিন্তু আপনি এটা কিন্তু কখনো লক্ষ্য করেন নাই, ওই রুগীরা কিন্তু যেই রুগী সে কিন্তু বলে না খুব ভালো ব্যবহার করেছেন। তার মানে রুগীর ব্যবহার, রুগীর সাথে ব্যবহার করা, কমিউনিকেট করা, রুগীকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া চিকিৎসার একটা অনেক বড় একটা পার্ট। কিন্তু আপনি কিন্তু দেখবেন যে মানুষ মেডিটেশন করে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পায়। তার মানে হচ্ছে মানুষের এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট, ইভেন আমরা যদি বলি ব্যথার কথা বলি, আমরা কিন্তু ব্যথার কথাটা যদি আগে এক্সপ্লেন না করি যে অপারেশনের পরে আপনার কী হতে পারে, কতটা ব্যথা হতে পারে, তাহলে কিন্তু সে অনেকটা আগে থেকে কিন্তু সে মেন্টালি সেট আপ হয়ে থাকে যে এইরকম হতে পারে, আমার তাইলে ব্যথা বোধ। সুতরাং একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিন্তু চিকিৎসার সাথে, রুগী দেখার সাথে অনেক একটা পার্ট বা রোল প্লে করে আমার মনে হয়। নতুন চিকিৎসকদের জন্য, নতুন চিকিৎসককে তো আমি তো এটা মনে করি যে অপারেশন সব ডাক্তারই কিন্তু অলমোস্ট একই রকমভাবে করেন, কিন্তু রুগী কোন জিনিসটা দেখে, রুগী দেখে যে অপারেশনের পরে রুগী কতটা ব্যথা পেল এবং অপারেশনের এই পুরো সময়টাকে তার মনের মধ্যে কতটা কষ্টদায়ক, বেদনাদায়ক হয়েছিল, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কিন্তু বলা হয় যে আপনার যে পেটে যে আমরা অপারেশন করার পরে যে দাগটা থাকে, সেই দাগটা বলে দিস ইজ দ্য লাস্ট সিগনেচার অফ সার্জন অন এ পেশেন্টস বডি। আপনি যদি মনে করেন কেয়ারফুলি একটা অপারেশন করেন, সেখানে যদি খুব ভালো করে টিস্যুগুলিকে হ্যান্ডেল করেন, তারপরে যে একটা সুন্দর একটা দাগ হবে এবং অপারেশনের পরবর্তীতে ব্যথা বুঝে সেই হিসাবে তাৎক্ষণিকভাবে ব্যথার মুক্তের চিকিৎসাটা দেন, অপারেশনের আগে রুগীদের সাথে যদি ভালো ব্যবহার করেন আপনি, তাহলে কিন্তু রুগী অনেকটাই কিন্তু বলা যায় যে দায়মুক্ত হয়ে যায়। রুগীর পরবর্তীতে কনসিকুয়েন্সগুলিও হয়তো অনেক কম হয়। আমি আপনাকে বলি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাও আমাদের একটা নিউরোলজিক্যাল বা হরমোনাল ইফেক্টের মাধ্যমে, ওই যে বললাম বডির বিভিন্ন সিস্টেমকে এফেক্ট করে, এটা কিন্তু একটা পার্ট। শুধু আপনি যদি রুগীকে সাইকোলজিক্যালি স্টেবল রাখতে চান, তার ডেফিনেটলি রুগীকে ভালো করে আগে থেকে সব কিছু বুঝিয়ে বলা, কাউন্সেলিং করা, রুগীর সাথে ইন্টিমেসি তৈরি করা, রুগীকে প্রয়োজনে হাক করলেন, রুগীর সাথে হ্যান্ডশেক করলেন, রুগীর গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, এটা কিন্তু একটা বড় একটা আদার দেন বুক, আদার দেন আপনার টেকনিক, আপনি কি সার্জারি, কি স্কিল কীভাবে করলেন, এর সাথে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। রুগীর সাথে একটা ইন্টিমেসি তৈরি না হলে কিন্তু কখনো আপনি চূড়ান্তভাবে ভালো ফল পেয়েছেন বলে মনে করা যাবে না। অনেক বিখ্যাত চিকিৎসককে আমি দেখছি তার চেম্বারে, সিনিয়র যারা রুগী ঢোকেন, আমি একদমই নামই বলি, আমাদের ডক্টর সরবুজ্জামান স্যার, কার্ডিওলজিস্ট, উনি কোনো মানে সিনিয়র পুরুষ রোগী যদি তার কাছে যান, উনি বলেন বাবা বলেন তো কি সমস্যা আপনার, আর যদি কোনো নারী যান বলে মা বলেন তো কি সমস্যা, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব কিছু। আমি মুগ্ধ হয়ে গেলাম স্যারের কমিউনিকেশনসে, যে ওই লোকটা তো তখন মনে করে যে তো আমার ঘরের মানুষ, নিশ্চয়ই আমার সর্বোচ্চ সহযোগিতা করবে আমার অপারেশনের সময়। এটা একটা চমৎকার ব্যাপার। আমি তো আমার সামনে যখন রুগীরা আসে, আমি কিন্তু সালাম দিই, সে হিন্দু খ্রিস্টান আমি তাকে জানি না, অনেক যে ধর্মের হোক না, তাকে সালাম দেই আমি, আমার চেয়ে বয়সে ছোট, বয়সে বড়, যাই হোক, এবং আমি ওইরকম ভাবে বলি বাবা, ভাই, খবর। ছোটদেরকে তুমি করতে গেলে আগে অনুমতি নিয়ে নেই। তাহলে এই যে একটা ইন্ট্রোডাকশন, প্রথম একটা মানুষ কিন্তু আপনার সামনে তার মনের কষ্ট, শরীরের কষ্ট নিয়ে আসছে, আপনি যদি তার এই ডিস্টেন্সটা প্রথম থেকে গুছিয়ে নিতে না পারেন, তার সাথে কিন্তু তাহলে আপনার সাথে একটা হৃদ্যতা তৈরি হবে না। সুতরাং একটা প্রথমে ইন্ট্রোডাকশনটা রুগীর সাথে খুবই একটা চিকিৎসকদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয়। ইভেন আমি তো মনে করি যে এটা কি আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে করি তা না, আমি যখন হাসপাতালে গরিব রুগীদেরকে দেখি তখন কিন্তু একই রকমভাবে হ্যালো করি, এটা কিন্তু একটা ট্রেডিশন। এবং আমাদের পরীক্ষায় কিন্তু এই ইন্ট্রোডাকশন, পেশেন্টকে আপনি কি করে হেল করলে এটা থাকে, এটা কিন্তু মার্কিং করা থাকে, এটা কিন্তু মার্কস আছে। সুতরাং এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং প্র্যাকটিক্যাল জীবনেও আমাদের এটা করতে হবে, আমরা শুধু পরীক্ষা পাশ করার জন্য করলাম তা না, রুগীদের সাথে ভালো ব্যবহার করা কিন্তু আমাদের ডাক্তার সমাজের এবং ডাক্তারদের ইন্ডিভিজুয়াল কিন্তু অনেকটা আপহোল্ড করে আমাদের সম্মান, ইজ্জত। এইটার সাথে যদি আমি একটু সম্পূরক প্রশ্ন করি, যে পড়াশোনার বাইরে কি গুণ থাকা দরকার একজন সার্জনের? আপনি তো একজন সার্জন, আপনি হয়তো একটা ভালো পরামর্শ দিতে পারবেন। কি গুণ থাকা দরকার পড়াশোনার বাইরে? অনেকে আছে যে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট, গোল্ড মেডেলিস্ট, কিন্তু তারপরও আসলে কিছু মানবিক গুণ কোনগুলো থাকা দরকার? মুখ গোমরা করে থাকা যাবে না, হাসি খুশি থাকতে হবে রুগীদের সাথে। তারপরে ধরেন যে আপনি অনেস্ট স্পিকিং হইতে হবে, আপনি রুগীর কাছে কোনো কিছু হাইড করা যাবে না।
আপনার সব কিছু ইলাবোরেটলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই একটা রুগী যে রোগটা নিয়ে আসছে, যেমন আমাদের কাছে ধরেন সিম্পল একটা গলব্লাডারের রুগী আসলো, কিন্তু তার অনেকগুলি রোগ থাকে। তখন আমরা কিন্তু তাকে বলি যে দেখেন আপনার বয়স 70-এর উপর, এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, সার্জারির জন্য এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে এবং আপনার একটা হার্টের একটা রোগ আছে, আপনার একটা কিডনির একটা রোগ আছে, তাহলে এই যে বিভিন্ন সিস্টেমের যে রোগগুলো আপনার অপারেশনের জন্য যেটুকু কাটাছেঁড়া করলেন তাতে সমস্যা হবে না, কিন্তু যার উপর কাটলেন তার আনুষঙ্গিক রোগগুলো থাকার কারণেই কিন্তু দেখা যাবে তার পরবর্তীতে ডিফারেন্ট টাইপের অ্যাকশন শুরু হয়ে গেল, শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিল, সেখান থেকে তার হয়তো একটা হার্টের এমআই হয়ে গেল, অথবা কিডনিটা খারাপ হয়ে গেল, অথবা লাংসে ইনফেকশন হলো। সুতরাং আসলে আমরা বলি যে ডোন্ট ট্রিট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট, মানে একটা রোগীকে চিকিৎসা করতে হবে। আপনি সেই রোগীর মানে পুরোপুরি তাকে সামগ্রিকভাবে অ্যানালাইসিস করে তারপর চিকিৎসাটা করাটা অনেকটা। আমরা অনেক জটিল জটিল প্রশ্ন আপনাকে ইতিমধ্যে করে ফেলেছি, খুব সহজ প্রশ্ন করতে চাই না। অনেক সার্জন আপনাকে আইডল মনে করে, আপনার আইডল আসলে কি? আপনি কাকে আইডল মনে করেন? আমি তো আসলে কাজ শেখার জন্য এবং আমাকে যিনি কাজ করার সুযোগ দিয়েছেন সেই রকম আমার একজন প্রফেসর সেলিম ভুঁইয়া ছিলেন। আচ্ছা, যার কাছে আমি ট্রেনিং নেই, সত্যিকার করতে হয়তো বা উনি আমাকে কাজ তো অত ভালো শিখাতে পারেন নাই, কিন্তু আমাকে মানবিক গুণাবলী যেন ঠিকমতো তৈরি হয় তিনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। এবং উনি আমার উপর পরবর্তীতে শিখিয়ে এতটাই ডিপেন্ডেন্ট ছিলেন, উনি বলতেন নো সাইফুল নো সার্জারি। স্যার বাইরে অথবা হাসপাতালে কোনো অপারেশন করতে গেলে আমাকে ডাকতেন, আমি যদি সময় না পারতাম স্যার আমাকে বলেন। এবং আমাকে কিন্তু স্যারই প্রথম এই যে ল্যাপারোস্কোপি করার ওনার আন্ডারে থাকার শিখার সুযোগ দিয়েছেন। এছাড়া আমার আরেকজন স্যার আছেন সাইফুল ইসলাম, একজন পেডিয়াট্রিক সার্জন, উনি বেঁচে আছেন, সেলিম ভুঁইয়া স্যার মারা গেছেন আল্লাহ শিবপুরে। উনি কিন্তু ওনার কাছে আমি সার্জিক্যাল টেকনিকটা শিখেছি। আচ্ছা, এরপর আরও কয়েকজন স্যার আছেন এখনো যারা আছেন, প্রফেসর খাদিমুল ইসলাম আছেন, প্রফেসর সানোয়ার হোসেন আছেন। ওনাদের টেকনিকগুলো, হাতের কাজগুলো কিন্তু আমার মানে আমাকে সবসময় চোখে মনের অজান্তে কিন্তু আমার হাত ওইরকমভাবে কাজ করার জন্য চলে যায়, আমি ওইভাবেই চেষ্টা করি ওইভাবে কাজ করার। স্যার এরকম একদমই একটা সৎ উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকে বলতে চান না, সিনিয়র চিকিৎসকদের কথা বলতে হয়তো বিব্রত বোধ করেন, আপনি একদম অকপটে বলে ফেললেন। না, আমি বলবো না কেন, আমি আবার বলি। আমাকে কিন্তু আবার অনেক জুনিয়র বলে একই রকম কথা, স্যার আমি যখন অপারেশনে যাই আপনাকে তখন আমার মনে পড়ে। সে স্বাভাবিক, আমি যদি আমার গুরুজনদেরকে স্মরণ না করি তাহলে আমাকে কি করে স্মরণ করি? আমি আপনি তো প্রচুর এই কাটা ছেঁড়া অপারেশন থিয়েটার প্রচুর ব্যস্ত থাকেন, নিজের জন্য কোনো সময় থাকে? বই পড়া, সিনেমা দেখা, অন্য কিছু? সময় তো কিছুক্ষণ হলেও তো থাকে, সেটা হয়তো বই পড়া এখন আসলে সত্যি কথা বলতে গেলে বই পড়া হয় না। সিনেমা দেখা মনে হয় টিভিতে সিনেমা দেখারও সময় হয় না। যেই সময় হয় হয়তো বা ছুটির দিনগুলিতে, তখন হয়তো পরিবার পরিজনের সাথে যাই, ওয়াইফকে নিয়ে। পরিবার অভিযোগ করে না যে এত ব্যস্ত আপনি, সেটা ম্যানেজ করেন? আমার পরিবার তো বলে যে আমি দুনিয়ার সবকিছু মনে রাখি, আমার ওয়াইফ বলে তার কথা কিছু মনে রাখি। তো এটা খুবই স্বাভাবিক, কেন জানি না, আমি ভুলে যাই। তবে এটা ঠিক যে হয়তো সব মেমোরি ভুলে গেল, তো রিয়েলিটি হচ্ছে আমার ওয়াইফ বা আমার পরিবার, বাচ্চা কাচ্চা, এটা তো আমার রিয়েলিটি, তাদের সাথে থাকতে আমার ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। পরিবার আসলে একটা সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, সেই জায়গায় সময়টা দিতেই হবে। একই সাথে আপনি সমান তালে রোগীদের সময় দিচ্ছেন, এটাও একটা অনেক বড় ব্যাপার। স্যার একদম শেষ প্রশ্নটা করি, আপনি যদি চিকিৎসক না হতেন দ্বিতীয় পেশা হিসেবে কি বেছে নিতেন? চিকিৎসক না হলে প্রায় তো বলি যে চিকিৎসক না হয়ে সচিবালয়ে কেরানি হওয়া ভালো ছিল। যখন সরকারি চাকরিতে আমরা যে অবস্থা দেখি, সত্যিকার কথা যে হয়তো খারাপ শোনায়, যে চিকিৎসকদের আসলে একজন চিকিৎসক যে মেধা, যে শ্রম দিয়ে চিকিৎসক হয়েছেন, তাকে একজন সচিবালয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় একজন সচিবের সাথে দেখা করতে ঘন্টা পর ঘন্টা। তখন মাঝে মাঝে মনে হয় তাহলে বোধহয় সচিব ভালো ছিল। পরবর্তী যখন আসলে আমার জগতে ফিরে আসি, যখন আমাকে একজন রুগী এসে তার চিকিৎসাটা নিয়ে যাওয়ার পরে যখন ফলো আপে আসে, আমাকে যখন খুব প্রেইজ করে
অনেকে তো পায়ে ধরে সালাম করে, তখন তো মনে হয় যে না আমার জন্য তো এইটাই ঠিক, এবং আমার আসলে এটাতে আমার প্রশান্তি। আসলেই একজন চিকিৎসকের জীবনে যত মানুষের ব্লেসিংস পাওয়ার সুযোগ হয়, এটা মনে হয় না অন্য কোনো প্রফেশনে এমন সুযোগ আছে। মানুষ সৃষ্টিকর্তার পরে চিকিৎসকের কথা বলে আসলে। আপনি বলেন তো কোন পেশার লোককে মানুষ কাজ শেষে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়? আমাদের কাছে কিন্তু রুগীরা আমার মাথায় হাত বুলায়, বেঁচে থাকেন, হ্যাঁ অনেক দিন বড় থাকেন, আরো ভালো থাকেন, বেঁচে থাকেন, মানুষের যেন সেবা করতে পারেন। এই এই পাওয়ারটা বোধহয় অনেক জায়গায় পাওয়া যায় না। ঠিক স্যার, একদম ঠিক। স্যার আপনি কষ্ট করে আমাদের সেটে এসেছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক জটিল জটিল বিষয়গুলো অনেক সহজে শুনলাম, অনেক গল্প করলাম। যারা শুনতে পাচ্ছেন আমাদেরকে, নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।